নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। সকলকে জানাই নতুন বছরে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের সকলেরই এই বছরটি খুব ভালো কাটুক, এই শুভকামনা জানিয়ে আজকের গল্প শুরু করছি। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত গল্প নেকি। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত গল্প নেকি। পূর্ববঙ্গের মহাকুমা শহর তা সন্দেহ নেই, তবে বিশুদ্ধ নয়। গ্রামের খাদ আছে। চারিদিকে ঘুরে এলে মনে হয় এ যেন শহর আর গ্রামের আলিঙ্গনবদ্ধ মূর্তি। বাজার আর আপিস অঞ্চলটুকু দিব্যি শহর, আপ টু ডেট বাজার। কলকাতার কোনো নতুন ফ্যান্সি জিনিস উঠলে 1 মাসের ভিতরে স্থানীয় মণিহারি দোকানগুলিতে তা আত্মপ্রকাশ করে। একটি মাত্র বাঁধানো রাস্তা, মাইল খানেক প্রায় লম্বা। বাজারের বুক ভেদ করে আদালতের গা ঘেঁষে গিয়ে মাটির রাস্তায় আত্মগোপন করেছে। বাজারের কাছে ছোট ছোট কয়েকটা শাখাও আছে। বাজারের কিছু দূরে পাকা রাস্তার ধারে একটি হাই স্কুল, কাছাকাছি পাবলিক লাইব্রেরি, টাউন হল, অফিসারদের ক্লাব সংলগ্ন টেনিস কোর্ট। অভাব নেই কিছুরই, শহর যেমন হয় আর কি। কিন্তু বাকিটুকু গ্রাম ছাড়া আর কিচ্ছু নয়। বাড়িঘর সবই প্রায় চাঁচের বেড়া আর টিনের ছাদ দেওয়া। কোনোটার ভিটেটুকু মাত্র পাকা বাঁধানো। শুধু তাই নয়, গ্রামের যা প্রধান প্রধান লক্ষণ, প্রকাণ্ড প্রকাণ্ড আম কাঁঠালের বাগান, পুকুর, ডোবা, ঝোপঝাড়, জঙ্গল, বেদবন, এসব থেকে আরম্ভ করে সাপ, ব্যাঙ, শিয়াল, বেজি এবং টিকটিকির রাজ সংস্করণ গোসা সমস্তই আছে। শহরের পশ্চিম প্রান্তে আগাগোড়া চুনকাম করা একটা পাকা বাড়ি। বাড়িটা বরাবর স্থানীয় প্রথম মুন্সেফ দখল করে থাকেন। এখন আছেন হেমন্ত মুখার্জি। বাড়িটির পেছনে প্রকাণ্ড এক আমবাগান, তারই একদিকে ডোবা সংস্করণ একটি পুকুর। এ গল্পের আরম্ভ ওইখানে। একদিন বেলা প্রায় 10টার সময় 16-17 বছরের একটি মেয়ে স্নান করছিল। পুকুরের চারিদিকে প্রকৃতির নিজের হাতের গড়া গাছপালার প্রাচীর, এত ঘন যে 8-10 হাতের ভেতরে এলেও বুঝতে পারা যায় না এখানে পুকুর আছে। আশপাশে বাড়ি ঘর বিশেষ নেই, একান্ত নির্জন। মেয়েটির শঙ্কা ছিল না, তাই নিত্যকার মতো সমস্ত পুকুরটা সাঁতরে এসে নিশ্চিন্ত চিত্তে অঙ্গমার্জনা করছিল। হঠাৎ ওপারে নজর পড়তে দেখল বছর 22-23-এর একটি ছেলে, চোখে সোনার চশমা, একটা আম গাছের গুড়ি ঘেঁষে দাঁড়িয়ে আছে। ত্রস্তভাবে নিজেকে আকণ্ঠ নিমজ্জিত করে নিয়ে মেয়েটি সংযত হয়ে নিল। জড়সড় হয়ে তেমনি ভাবে গলা পর্যন্ত ডুবে দাঁড়িয়ে রইল। ভাবল ভদ্রলোকের ছেলে, সরে যাবে। ছেলেটির কিন্তু নড়বার লক্ষণও দেখা গেল না, তেমনি ভাবেই দাঁড়িয়ে রইল। রাগে বিরক্তিতে মেয়েটি ঠোঁট কামড়ে ধরল। এক মুহূর্ত দ্বিধা করে তারপর জল থেকে উঠে এলো। ধীর পদে ছেলেটির কাছে এগিয়ে গেল। ছেলেটি তখনও নিবিষ্ট চিত্তে গাছের ওপরে কি যেন একটা দেখছিল, যেন পৃথিবীর আর কোনো দিকে তার লক্ষ্য নেই। রাগে গা জ্বলে গেল। তিক্ত স্বরে মেয়েটি বলল, দেখুন। ছেলেটি চমকে মেয়েটির দিকে তাকালো। মেয়েটি বলল, এত দূর থেকে দেখতে আপনার বোধহয় অসুবিধে হচ্ছে, ঘাটের পাড়েই চলুন না, আমার স্নানের এখনো বাকি আছে।
আমায় বলছেন? দ্বিতীয় ব্যক্তি তো কাউকে এখানে দেখছি না। আপনি ভদ্রলোকের ছেলে, আপনার যদি এরকম প্রবৃত্তি হয়। রাগে দুঃখে মেয়েটির কণ্ঠরুদ্ধ হয়ে গেল। ছেলেটি অকৃত্রিম বিস্ময়ে তার মুখের দিকে চেয়ে রইল। মেয়েটি আবার বলল, আপনি আপনি না আরেকদিন উঁকি মারছিলেন, কিচ্ছু বলিনি, কিন্তু এ আপনার কোন দেশে ভদ্রতা? আপনার বাঁধে না একটু? কিন্তু আমার তো লজ্জা লাগে, আমি যে লজ্জায় মরে যাচ্ছিলাম। মানুষকে এত নীচ ভাবতেও না কষ্ট হয়। বিবর্ণ মুখে ছেলেটি বললে, এসব আপনি কি বলছেন? আমি তো। ন্যাকামি কি আমি আমি করছেন এত? ন্যাকামি? আমি ন্যাকামি করছি? কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছি এই যে দরকার হলে দুটো চোখ বড় বড় করে দেখুন, আপনাকে আমি আর লজ্জা করব না। স্নানের সময় গরু মহিষও তো মাঝে মাঝে জল খেতে আসে। ঘুরে দাঁড়িয়ে পা বাড়ালো মেয়েটি। পেছনে ব্যাকুল কণ্ঠ শোনা গেল, দাঁড়ান দাঁড়ান, কোথাও ভুল হচ্ছে আপনার। মেয়েটি ফিরে দাঁড়ালো। আমায় বিশ্বাস করুন, আপনি স্নান করছিলেন, আমি আমি একদম খেয়াল করিনি। আর একদিনের কথা বললেন, কিন্তু আমি তো কালই কলকাতা থেকে এখানে এসেছি। আশেপাশে যদি দু একটা পাখি মেলে এই আশায় সকালে বন্দুকটা নিয়ে বেরিয়েছিলাম। একটা ঘুঘু এদিকে উড়ে এসেছিল, কোথায় যে বসলো আমি সেটাই দেখছিলাম, আপনাকে নয়। হাতের বন্দুকটা দেখিয়ে বললে, এটা দেখে আপনার বিশ্বাস হওয়া উচিত। পিছন ফিরে ঘাটের দিকে চলতে চলতে মেয়েটি বললে, আবারও বলছি, ন্যাকামি করবেন না, আমি কচি খুকি নই। ছেলেটির মুখ কালো হয়ে গেল। সকালবেলার উজ্জ্বল আলো পর্যন্ত যেন এক সুন্দরী তরুণীর দেওয়া এই কুৎসিত অপবাদের ছাপে মলিন হয়ে গেল। ছেলেটি নিঃশ্বাস ফেলে সরে গেল। পলাতক ঘুঘুটা চোখের সামনে দিয়ে উড়ে গিয়ে কাছেই একটা ডালে বসল, কিন্তু বন্দুক তুলতে আর ইচ্ছে হলো না। আঁকা বাঁকা সরু পথটি ধরে বাগান পার হয়ে খিড়কির দরজা দিয়ে সাদা বাড়িটায় ঢুকল। বন্দুকটা বড় ঘরের কোণে ঠেস দিয়ে রেখে বিরস মুখে খাটের একধারে বসে পড়ল। মা বললেন, কি শিকার করলি রে অশোক? অপবাদ মা, অপবাদ। কি বলছিস? খুলে বল। অপবাদ? বলে খানিকক্ষণ চুপ করে থেকে অশোক বললি, গায়ের মেয়েগুলি ভারী ঝগড়াটি হয় না মা? কারুর সঙ্গে ঝগড়া করে এলি নাকি? অশোক বললি, আমায় করতে হয়নি মা, একাই করেছে। বাবু স্নান করছিলেন, ঘুঘু খুঁজতে যেই পুকুর পাড়ে গেছি, জল থেকে উঠে এসে যা মুখে এলো শুনিয়ে দিল। ওত পেতেছিল বোধহয়। বাবা, থাকো তোমরা এখানে মা, কালই আমি কলকাতা চম্পট দিচ্ছি। মা বললেন, পুকুর? কোন পুকুর? বাগানের ভিতরটা বুঝি? অশোক ঘাড় নেড়ে সায় দিল, তবে বোধহয় হৃদয় মুক্তারের ভাগ্নি। খুব সুন্দর না দেখতে? দেখলাম আর কই মা, না দেখতেই যা শোনালো, দেখলে বোধহয় খেয়েই ফেলতো। অশোকের ক্ষুদ্র মুখের দিকে চেয়ে মা এবার হেসে ফেললেন। না রে, ও খুব ভালো মেয়ে, দোষের ভিতর একটু তেজি আর ঠোঁট কাটা।
অশোক বললে, হুম, ভারী ঠোঁট কাটা। মেয়েদের একটু তেজ থাকা ভালো রে, কাজ দেয়। অন্যায় ও মোটে সহ্য করতে পারে না। অশোক বলল, জানি জানি, খুব ন্যায়বান তিনি। কাল এলাম আমি এই জঙ্গলে, আর বলে কিনা আর একদিনও উঁকি মেরেছি আমি। ভাবো মা। চিনতে পারিনি রে, তোকে চিনতে পারিনি। নেকি তো প্রায় আসে রে, চিনলেই দেখিস ক্ষমা চেয়ে নেবে। নেকি? ওর নাম নেকি নাকি? ছেলেবেলা নাকে কাঁদ্য বলে ওর পিসি ওর এই নাম রেখেছিল। ভারী ভালো মেয়ে। অশোক বললে, নাকে কাঁদ্য? সে কি মা? আমি তো আরেকটু হলেই কেঁদে ফেলতাম, যা বললো আমায়। আজও যে সন্ধ্যার পর কালবৈশাখী দেখা দেবে, দুপুরবেলার প্রচণ্ড গুমট সেই সত্যটা নিঃসংশয়ে জানিয়ে দিচ্ছিল। কাল বৃষ্টি হয়ে গেছে, আজ ভ্যাপসা গরমে যেন সিদ্ধ করে দিচ্ছে। শুকনো খটখটে গরম, বরং সহ্য হয়। এই ভিজে গরম এমন একটা উৎকট লাগে। বিছানায় শীতল পাটি বিছিয়ে অত্যাধিক উত্তপ্ত হয়ে অশোক ঘামছিল। মা বাড়িতে নেই, কাছেই এক মুনশেফের বাড়িতে বেড়াতে গেছে। রোদ বৃষ্টিতে আর যা কিছু হোক, আটকাক মেয়েদের বেড়ানোটা আটকায় না। ছোট ভাই পুলকের সকালে স্কুল, আমবাগানে তার খোঁজ মিলতে পারে। হাতের বইটা টেবিল লক্ষ্য করে ছুঁড়ে দিয়ে অশোক উঠে বসল। ভিজে তোয়ালে দিয়ে সর্বাঙ্গের ঘাম মুছে অর্ধন্মুক্ত বাতায়নের পথে বাইরের গুমোট স্তব্ধ পৃথিবীর ওপর সূর্যালোকের নিষ্ঠুর অত্যাচারের দিকে চেয়ে রইল। দুপুরবেলা, কিন্তু চারিদিকে গভীর রজনী স্তব্ধতা ব্যপ্ত হয়ে আছে। প্রকৃতির অস্বাভাবিক গাম্ভীর্য যেন স্পর্শ করা যায়। অনুভূতির সীমার মাঝে যেন আপনি হাত বাড়িয়ে ধরা দিতে চায়। রাত দুপুরে যার নিজস্ব, আজ দিন দুপুরে চমৎকার তা মানিয়েছে। হঠাৎ দীর্ঘশ্বাসের মতো সামান্য একটু বাতাস বয়ে যেতেই ভেজানো দরজাটা মৃদু শব্দ করে খুলে গেল। মুখ ফিরিয়ে চাইতেই অশোক অবাক হয়ে দেখল, খান দুই বই হাতে নেকি উঠোন দিয়ে আসছে। ভিজে চুল পিঠের ওপর ছড়িয়ে রয়েছে। রোদের হাত থেকে বাঁচবার জন্যে শাড়ির আঁচলটুকু সে মাথায় তুলে দিয়েছে। বড় ঘরে উকি মেরে অশোকের মাকে না দেখে মাসিমা বলে ডাক দিয়ে নেকি অশোকের ঘরের সামনে এসে দাঁড়ায়। বিছানার ওপরের লোকটির দিকে নজর পড়তেই সে রীতিমতো চমকে ওঠে। বলে, আপনি? ও ও হ্যাঁ, ঠিক, আপনি তো। অশোক গম্ভীরভাবে বলে, মা বাড়িতে নেই। বাড়ি নেই? আমি যে বই দুখানা ফেরত দিতে এসেছিলাম। জানলা দিয়ে বাইরের দিকে দৃষ্টি রেখে অশোক বলে, ও ঘরের টেবিলের ওপর রেখে দিয়ে যান। নেকি যাবার লক্ষণ দেখা যায় না। সেইখানে দাঁড়িয়ে সপ্রতিভ প্রশ্ন করে, আচ্ছা, আপনি অশোক বাবু না? ও, তাহলে কালকের ঘুঘুর কথাটা বিশ্বাস করতেই হয়। নেকির মুখের দিকে চেয়ে অশোক বললে, আমার সৌভাগ্য আর কি। বিশ্বাসটা হলো কি সে শুনি? আমি অশোকবাবু বলে? মৃদু হেসে নেকি বললে, হ্যাঁ, মাসিমার কাছে আপনার কত কথা শুনেছি, বিশ্বাস না করে উপায় আছে? আপনার আসবার কথা আমি জানতাম, রাগের মাথায় খেয়াল ছিল না আসলে। এখনকার কোনো ফাজিল ছোড়া মনে করেই ছিলাম আপনাকে, সেই জন্য। বেশ করেছিলেন। আগে আপনি ভীষণ চটেছেন দেখছি, ক্ষমা করুন, বুঝতে পারিনি আপনি। অশোক কথা বললে না। নেকি বললে,
অবশ্য চটারই কথা, মিথ্যে অপবাদ আর কে সইতে পারে। আচ্ছা, আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি, তাতে হবে তো? হবে, কিন্তু বাড়িতে তো কেউ নেই। আপনি বিকেলে এলে ভালো করতেন। ও, মানে এখন আপনি যান, এই তো? অশোক নির্বিকার কণ্ঠে বললে। সেরকমই তো মানে দাঁড়ায়। নেকির মুখ ম্লান হয়ে গেল, কথা না খুঁজে পেয়ে বলল, তাড়িয়ে দিচ্ছেন না? আরে না না, তাড়াবো কেন? কতখানি অভদ্রতা করতে পারি আপনার সঙ্গে? আমার বলবার উদ্দেশ্য 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 মরুক, আসল কথা কি জানেন? আপনাকে আমি ভয় করি। হয়তো বলে বসবেন একলা পেয়ে আপনাকে আমি অপমান করেছি। বাকিও তো রাখলেন না কিছু। এ অপমান নয়, আমি বলছি অন্যরকম অপমান। অভদ্র উক্তি, কুৎসিত ইঙ্গিত, চারিদিকে নির্জনতা অন্যরকম অপমানের অর্থটাকে এমনই স্ফুটতর করে তুলল যে অপমানে নেকির মুখ লাল হয়ে উঠল। বই দুটি মেঝের ওপর ছুঁড়ে দিয়ে বলল, আপনি আপনি চাষা, নিজের মনে ময়লা থাকলে সমস্ত পৃথিবীটাকেই কালো দেখায়। স্নানের ঘাটেই পরিচয় পেয়েছি। বলেই ঝলের মতো সে চলে গেল। মিথ্যা অপবাদের জ্বালা আছে, তাতে রাগ হওয়াটাও আশ্চর্য নয়। কিন্তু এইবার অশোক স্পষ্ট উপলব্ধি করল সে ভুল করেছে। শ্রদ্ধা যার প্রাপ্য তাকে দিয়েছে অপমান। সে না হয় নজর দিতে যায়নি, কিন্তু অমন কেউ কি করে না? বাঙালির মেয়ে লজ্জায় মাটির সঙ্গে মিশে গিয়ে কোনো রকমে ক্ষুধিত দৃষ্টির সম্মুখ থেকে নিজের দেহটা সরিয়ে নিয়ে যায়। অমন মুখোমুখি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে কটি মেয়ে? ঘৃণায় নাসিকা কুঞ্চিত করে কটি মেয়ে একান্ত নির্জনে একজন অপরিচিত যুবকের মুখের উপর বলতে পারে, আপনি গরু মহিষ, আপনাকে আমি লজ্জা করব না? আজ তুচ্ছ আত্মাভিমানের বশে সেই মেয়েটিকে সে অপমান করল, তাও সে যখন ক্ষমা চাচ্ছে তখন। বিকেলে দুই ভাইকে খাবার দিয়ে মা বললেন, তোর নিকিদি দুদিন এলো না রে কেন পুলক? পুলক আমে কামড় দিচ্ছিল, আমটা সরিয়ে সংক্ষেপে জবাব দিল, দাদা বকেছে মা। বলে আবার আমটা মুখে দিল। দাদা বকেছে? সত্যি নাকি রে অশোক? আবার ঝগড়া হয়েছে তোদের? কি হয়েছিল রে? অশোক বললি, পরশু তুমি বাড়ি ছিলে না মা, দুপুরবেলা বই হাতে এসে হাজির। যেমনি বলেছি মা বাড়িতে নেই, বিকেলে আসবেন, যা মুখে এলো বলে চলে গেল। সবটুকু দোষ অশোক নির্বিকারে নেকির ঘাড়ে চাপিয়ে দিল। এমনি করে মানুষ নিজের অন্যায় করার জ্বালার সান্ত্বনা খোঁজে। বেদনা দেওয়া সহজ, আঘাত করা ততোধিক। কিন্তু অমন একটা সহজ কাজ করেও সুখ মেলে না কেন? সুন্দরী তরুণী হাস্যভরা মুখখানি যে কথার আঘাতে ম্লান করে দিয়েছিল, সেই স্মৃতিটা কাঁটার মতোই ক্রমাগত বিদ্ধে লাগল। মা বললেন, কি ছেলে মানুষই যে তোরা করছিস অশোক, নেকি তো গায়ে পড়ে ঝগড়া করার মেয়ে নয়। না, খুব খুব ভালো মেয়ে তোমার। রোদ পড়ে এলে পুলককে নিয়ে অশোক বেড়াতে বার হলো। আমবাগানের পরে বিস্তৃত মাঠ, আলে আলে পায়ে গড়া পথটি সরু হয়ে গিয়েছে এবং তার মধ্যে দিয়ে চলতে তার দারুণ ভালো লাগলো। মাঝে মাঝে লাঙল দেওয়া খেতে নেমে পড়ছে, মাটির ঢেলাগুলি পায়ের নিচে গুড়িয়ে যাচ্ছে। ক্ষেতগুলি সমস্ত দিন বৈশাখের বেহিসেবি সূর্যের তাপ চুবি করে সঞ্চিত করে রাখে। সূর্য বিদায় নিলেই মৃদুভাবে সেই তাপ বিকীর্ণ করে। অশোক সর্বাঙ্গ দিয়ে সেইটুকু অনুভব করছিল।
চষা মাটির অস্পষ্ট সুবাস তার মনকে উদাস করে দিচ্ছিল। পুলকের হাত ধরে চলতে চলতে অশোক ভাবছিল, এমনি ভাবেই মাটি যেন নিজেকে চিনিয়ে দিতে চায়। নিশ্চল জড় যেন বলতে চায়, সারা জগতে জীবনের রস যোগাই আমি, আমায় চিনে রাখো। মাঠের পরে বাড়ি থেকে মাইলখানেক তফাতে ছোট্ট একটা নদী। এখন স্রোত নেই, স্থানে স্থানে জল জমে আছে। বাকিটুকু বালিতে বোঝাই, সাদা ধপধপে বালি। এককালে স্রোতের নিচে ছিল, জলের গতি নিপুণ শিল্পীর মতো অপূর্ব নকশা এঁকে দিয়েছে। কোথাও বালির বুকে ঢেউয়ের ছবির হুবহু ছাপ পড়েছে, কোথাও বিচিত্র রেখার সমাবেশে সূক্ষ্ম আলপনা গড়ে উঠেছে। এমনি সূক্ষ্ম, এমনি কোমল যে দেখলেই মনে হয় আঁকল কে। অশোক নিত্য এখানে এসে বসে। পায়ের দাগে বালির কারুকার্য নষ্ট হয়ে যায়। অশোক ব্যথিত হয়ে ওঠে। তবু ওই সুন্দর কারুকার্য ৯৯ জনের চোখেই হয়তো পড়ে না। তুচ্ছ বলে নয়, সূক্ষ্ম সৌন্দর্য আবিষ্কার করবার মানুষের একটা বিপুল অক্ষমতা আছে বলে। অশোক আজ সেইখানেই যাচ্ছিল। আমবাগানের ভেতরে একটা মোটা গাছের গুড়ি পাক দিতেই অশোক আর নেকি একেবারে মুখোমুখি হয়ে গেল। কাপড় গামছা নিয়ে নেকি স্নান করতে যাচ্ছিল। চোখাচোখি হতেই তার মুখের ভার কঠিন হয়ে উঠল। নিঃশব্দে একপাশে সরে গিয়ে সে অশোককে পথ দিল। অশোক এগিয়ে গেল, কিন্তু পুলক নেকির সামনে দাঁড়িয়ে বলল, আর যে আমাদের বাড়ি যাও না নেকি দি, দাদা আর কিচ্ছু বলবে না, মা বউকে দিয়েছে। অশোক এগিয়ে গিয়েছিল, দাঁড়িয়ে ডাকল, পুলক, দেরি হয়ে যাচ্ছে, আয়। নেকি পুলককে কাছে টেনে কি যেন বলতেই সে আনন্দে হাততালি দিয়ে উঠল। নেকির হাত থেকে গামছাটা টেনে নিয়ে বলল, তুমি যাও দাদা, আমি যাব না, নেকিটির সঙ্গে সাঁতার কাটবো। কি, বেড়াতে যাবি না তুই? পুলক ঘাড় নেড়ে বলল, রোজই তো বেড়ায়, আজ সাঁতার দেব, তুমিও এসো না দাদা, তিনজনে সুইমিং রেস দেব, নিকিতির সঙ্গে তুমি পারবে না। অশোক ধমক দিয়ে বলল, চুপ, ওই অবলায় পচা ডোবায় স্নান করলে অসুখ হবে পুলক। আয় বলছি, যেমন বেড়াতে যাচ্ছিলাম বেরিয়ে আসি। পুকুরের ছোট বড়দের জন্য পুলকের কোনো মাথা ব্যথা ছিল না। নেকিদির সঙ্গে সাঁতার দিতে পারলেই সে সুখী। নেকির গা ঘেঁষে দাঁড়িয়ে তার একটা হাত চেপে ধরে দাদার প্রস্তাবে প্রবল আপত্তি জানিয়ে দিল, দাদা, আমি এখন বড় হয়ে গিয়েছি, কাল সকালে বড় পুকুরে সাঁতার কাটবো, এখন এই ছোট্ট পুকুরটায় নামি না। অশোক ক্রুদ্ধ হয়ে বলল, আবার বলছি চলে আয়, ওই অবেলায় পচা ডোবায় স্নান করার জন্য তুই নাচছিস, অসুখ হলে দায়ী হবে কে শুনি? মুখ না ফিরিয়ে নেকি জবাব দিল, আমি, ওর অভ্যাস আছে, আপনি ভাববেন না। অভ্যাস? আচ্ছা, কিরকম? ও কি গেও ভূত যে পচা ডোবায় স্নান করার অভ্যাস থাকবে ওর? গেও ভূত না হোক, শহুরে বাবুও নয়, বলে নেকি পুলককে নিয়ে মোটা আম গাছটার দিকে অদৃশ্য হয়ে গেল। শহুরে বাবু? মেয়েটা শেষ পর্যন্ত তাকে শহুরে বাবু বলে ঠাউরালো। নিতান্ত চোটে যতদূর সম্ভব দূরে দূরে পা ফেলে হনহন করে বাগান থেকে পার হয়ে অশোক মাঠে পড়ল। মাঠে বেড়ানোর আনন্দটুকু মাঠেই মারা গেল। অশোক ভাবল, কি কুক্ষণেই মেয়েটার সঙ্গে তার দেখা হয়েছিল। সন্ধ্যার অন্ধকার একটু অস্বাভাবিক রকম ঘন হয়ে এলো। সেদিকে অশোকের অবশ্য নজর পড়ল না। নজর পড়লে নদীর চড়ায় বসে থাকবার মতো তার সাহস হতো না। ঈশান কোণের জমাট বাঁধা কালো ছায়াটি যে রকম দ্রুত বেগে আকাশের অর্ধেকটা ঢেকে ফেলল, তাতে আর অল্পক্ষণের ভিতরেই যে সমস্ত আকাশ ঢেকে ফেলবে সে বিষয়ে সন্দেহ করার উপায় নেই। হলেও তাই। আকাশ যখন প্রায় সবটা ঢাকা পড়েছে, তখন অশোক ব্যাপারটা উপলব্ধি করল।
তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বাড়ির দিকে পা বাড়িয়ে দিল। যতবার শঙ্কিত দৃষ্টি তুলে আকাশের ভয়ানক কালো, ভয়ানক গম্ভীর মূর্তির দিকে চাইল, ততবারই তার গতিবেগ বেড়ে গেল। নেকির কথা তার একটুও মনে হল না। ঝড় শুরু হবার আগে কোনো রকমে বাড়ি পৌঁছানোর চিন্তা ছাড়া তার মন থেকে সব কথাই বেমালুম লুপ্ত হয়ে গেল। এ সময় একরকম নিত্যকার ব্যাপার হলেও ইতিপূর্বে পূর্ববঙ্গের কালবৈশাখীর যে পরিচয় পেয়েছিল, তাতে এই নির্জন মাঠে এই কালবৈশাখীর সঙ্গে মুখোমুখি দাঁড়াবার কল্পনা করেই সে ভয় পেয়ে গেল। জমাট বাঁধা অন্ধকারকে শিউরে দিয়ে বিদ্যুৎ চমকে উঠল। অশোকের দ্রুত চলা দৌড়ানোতে পরিবর্তিত হয়ে গেল। অশোক পুরী গিয়েছিল। দূর থেকে সমুদ্র গর্জন কেমন শোনায় জানত। পিছন থেকে সেই রকমই একটা অস্পষ্ট গর্জন কানে আসতেই সে বুঝতে পারল কালবৈশাখী তাড়া করে আসছে এবং তাকে ধরে ফেলতে মাত্র 2-3 মিনিটের বাকি। হাঁপ ধরে গিয়েছিল তার। দৌড়ে বিশেষ লাভ নেই, বরং উঁচু নিচু মাঠের ভেতর অন্ধকারে আছাড় খাবার আশঙ্কাই পুরো মাত্রায়। বাধ্য হয়ে দৌড়ানো বন্ধ করে অশোক দ্রুত চলা শুরু করল। আর একবার বিদ্যুৎ চমকাতে অশোক দেখল আমবাগান তখনও 5-7 মিনিটের পথ। আমবাগান? ঝড় তো ধরে ফেলবে। তখন আমবাগানের ভেতর দিয়ে যাওয়াটাও কি বুদ্ধিমানের কাজ হবে? অশোকের ইচ্ছে হলো একবার থমকে দাঁড়িয়ে কথাটা ভালো করে চিন্তা করে নেয়, কিন্তু পেছনের গর্জনটা যে খুব কাছে এবং বেশি রকম স্পষ্ট হয়ে উঠেছে দেখে তার আর দাঁড়াবার সাহস হল না। আর দ্বিতীয় পথের সন্ধান তো সে রাখে না। অন্য সময় ঘণ্টাখানেক ধরে খুঁজে অন্য দিক দিয়ে ঘুরে যাবার ভালো রাস্তা আবিষ্কার করা হয়তো সম্ভব হতো, কিন্তু এখন সারা রাত ধরে খুঁজলেও যে সে পথের কোনো খবর মিলবে তা তো ঠিক জানে না সে। তাই আমবাগান ছাড়া আর কোনো পথ নেই। কাঁচা পাকা ঢের ফল রয়েছে গাছগুলিতে। আজ যদি নিতান্তই সে তার নিচে চাপা পড়ে, তাহলে আর কি করা যাবে? পিছন থেকে মহা কলরব করতে করতে ঝড় এসে অশোককে এমনই জোরে ধাক্কা দিল যে মুখ থুবড়ে পড়তে পড়তে সে কোনো রকমের সামলে নিল। আর জোরে চলবার চেষ্টা করার প্রয়োজন হলো না। বাতাসেই অশোককে ঠেলে নিয়ে চলল। ঠিক যেন ভোজবাজি শুরু হয়ে গেল। চিরকাল মাথা উঁচু করেই আছে, কিন্তু গাছগুলি পর্যন্ত স্টান শুয়ে পড়বার জন্য আকুলি বিকুলি শুরু করে দিল। লাখখানেক ঢাকঢোল বাজিয়ে প্রকৃতি যেন বিদঘুটে রকমের ওয়ার ড্যান্স আরম্ভ করে দিয়েছে। সব ভেঙে চুরমার করে ঠান্ডা হবে আজ। মেঘের সংযম রইল না, ফোঁটা ছেড়ে ধারাপাত আরম্ভ হয়ে গেল। সেই পতনশীল বাড়িধারা নিয়ে পাগলা হাওয়া এমনই খেলা শুরু করে দিল যে দেহের অনাবৃত অংশে স্পর্শেন্দ্রিয় দিয়ে এবং বিদ্যুতের আলোতে দর্শনেন্দ্রিয় দিয়ে ভালো করে অনুভব করে অশোকের ইচ্ছে হতে লাগলো সেই মাঠের ভেতরে সে মুখ গুজে শুয়ে পড়ে। ঝড়ের শব্দ তো আছেই, তার উপরে আকাশে মেঘেদের অজস্র চকমকি ঠুকিয়ে আলো জ্বালাবার অবিশ্রাম চেষ্টায় ক্রমাগত যে আওয়াজ হতে লাগলো, তাতে অশোকের শ্রবণেন্দ্রিয় সংজ্ঞাহারা হয়ে পড়বার উপক্রম হইল। আমবাগানের শেষ প্রান্তে হৃদয় মুক্তারের বাড়ি। অশোকের পথ তার রান্নাঘরের পাশ দিয়ে। চাঁচের বেড়ার গায়ে বসানো জানলার পাশে আসতেই সুতীক্ষ্ণ কণ্ঠে শোনা গেল, অশোকবাবু দাঁড়ান। অশোক থমকে দাঁড়ালো। নেকি অশোকের প্রতীক্ষাতেই রান্নাঘরের জানলায় চোখ রেখে দাঁড়িয়েছিল তাহলে এতক্ষণ। ডাক দিয়ে বাইরে বেরিয়ে অশোকের কাছে গিয়ে দাঁড়ালো। বললে, গলা চিরে যাচ্ছে আমার। উফ, যা শব্দ! ভাবলাম বুঝি শুনতেই পাবেন না। ঘরে চলুন, ঘরে চলুন। না না, মা ভাববেন। অশোকের পথ আগলে দাঁড়িয়ে নেকি বললি, বাগানের ভিতর দিয়ে তো আপনার যাওয়া চলে না। এখন যা ঝড় উঠেছে, ওই আমবাগানের মধ্যে দিয়ে গেলে যদি একটা বিপদ হয়। চলুন চলুন, ঘরে চলুন। আর দাঁড়াবেন না, আসুন। এমনিতেই 3-4টে গাছ পড়ে গেছে, আমি শব্দ শুনেছি। অশোক তবু দ্বিধা করল, কিন্তু মা যে পাগল হয়ে উঠবেন।
সে অল্পক্ষণের জন্যে, কিন্তু যদি গাছ চাপা করেন সত্যি সত্যি পাগল হয়ে যাবেন। হাত জোর করছি, আর আর রাগ করে থাকবেন না। অন্য সময় যত পারেন রাগ করবেন। আপনার পায়ে পড়ি, চলুন। আকাশে বিদ্যুৎ চমকে গেল। সেই আলোতে নেকির মুখের যে ব্যাকুল ভাবটা অশোকের চোখে পড়ল, তাতে আর দ্বিধা করবার অবকাশ রইল না। বলল, আচ্ছা, চলুন চলুন। নেকি অশোককে পথ দেখিয়ে রান্নাঘরের পাশ দিয়ে উঠোন পার হয়ে বড় ঘরের দাওয়ায় গিয়ে উঠল। দরজায় বার থেকে শিকল লাগানো ছিল। ক্ষিপ্র হস্তে শিকল খুলে ফেলল। ঘরে প্রদীপ জ্বলছিল। দরজা খুলতেই তা বাতাসে নিভে গেল। অশোককে হাত ধরে ঘরের ভেতর নিয়ে গিয়ে নেকি বললে, দাঁড়ান, আমি আলো জ্বালছি। ঘরের একদিকে তাক হাতড়ে আমাকে এখন ল্যাম্প খুঁজতে হবে। আচ্ছা, আপনার কাছে দেশলাই আছে? রে, না তো। সিগারেট খান না আপনি? না না। ও, খুব ভালো ছেলে তো। না, আপনার সঙ্গে পারা গেল না দেখছি। রান্নাঘরেই যেতে হবে। আপনি এখানে চুপটি করে দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। বলে নেকি বাইরে চলে গেল। কিছুক্ষণ পর দেশলাই নিয়ে ফিরে এসে চৌখাটের বাইরে দাঁড়িয়েই বলল, শুনছেন? হাত বাড়িয়ে দেশলাই নিয়ে আলোটা জ্বেলে ফেলুন তো অশোকবাবু। একেবারে তো দুজনেই খানিকটা জলে ভিজে গেছি, সর্বাঙ্গ ভিজে একাকার। ঘরে ঢুকলে মেঝেতে নদী বয়ে যাবে। আমি এখানেই অপেক্ষা করছি, আপনি দয়া করে আলোটা জ্বালুন। নিকষ কালো আধার, কিন্তু তারই ভেতর নেকির হাতে দুঘাচি সোনার চুড়ি রান্নাঘরে অদৃশ্য প্রায় আলোয় চিকচিক করছিল। দেশলাই নিয়ে অশোক একটা কাঠি জ্বালিয়ে বলল, আপনি যে একেবারে ভিজে গেছেন, এরপর আর এভাবে থাকলে কপালে দুঃখ আছে। সেটা তো উভয়েরই, তবে পরে দুঃখ করা যাবে। আপাতত আপনি বাতিটা জ্বালুন। আর ওই যে আলনায় দেখছেন লাল পেড়ে শাড়িটা, ওইটা দিন। আগে আমি বদলে নি, বাক্স না খুললে আবার আপনার কাপড় জুটবে না। অশোক অনেক হাতড়ে শাড়িটা এনে দিলে। বারান্দার একদিকে একটু ঘেরা ছিল। শাড়ি নিয়ে নেকি সেখানে চলে গেল। অশোকের জামা কাপড়ের অতিরিক্ত জলটুকু ইতিমধ্যে প্রায় সবটাই ঝরে গিয়েছিল, কিন্তু ভিজে জামার আলিঙ্গনটা বড়ই বিশ্রী লাগছিল। জামাটা হাতে খুলে নিয়ে নেকির প্রতীক্ষায় ঘরের মাঝখানে দাঁড়িয়েছিল অশোক। ঘরের চারপাশটায় একবার চোখ বুলিয়ে নিল অশোক। দেখল প্রকাণ্ড ঘর। এক পাশে দুটি বড় বড় খাট জোড়া লাগিয়ে পাতা রয়েছে। তাতে যে বিছানা আছে, খাটের অর্ধেকটাও আবৃত করবার সাধ্য তার নেই। সেকেলে আসবাব, যেমন বিরাট তেমনই কদাকার। এক কোণে গোটা 20-25 হাঁড়ি কলসি, তাতে সংসারের চাল ডাল বোঝা গেল। পুরনো রংচটা একটা কাঠের আলনা, সোজা দাঁড়াবার ক্ষমতা নেই, হেলে পড়েছে। ফর্সা মলিন আস্ত এবং ছেঁড়া নানা রকমের নতুন পুরাতন ধুতি শাড়ি সবকিছু যত্ন করে গোছানো রয়েছে। চাঁচের বেড়ার গায়ে বাঁশের পেরেকে একটা আয়না ঝুলছে, কাছে একটা চিরুনি গোজা। আয়নার নিচে একটা টুল, তার কাছে হাতল ভাঙা কাঠের একটা চেয়ার, একটা আম কাঠের সিন্দুক একটা কোণের সবটুকু দখল করে আছে। মাথা নিচু করে অশোক খাটের নিচে উঁকি মারল। ধুলোয় মলিন বড় বড় পিতলের হাঁড়ি কলসি ডেকচি সবকিছু চোখে পড়ল। সোজা হয়ে দাঁড়াতেই নেকি খিলখিল করে হেসে উঠল। বলল, ভূত দেখছেন নাকি, না বাঘ? অন্তত একটা শেয়াল যে খাটের নিচে। চোখ তুলে অর্ধপথেই অশোক থেমে গেল। মন থেকে রাগের জ্বালা নিঃশেষে মুছে গিয়েছিল। বিদ্বেষ শূন্য দৃষ্টি তুলে লণ্ঠনের আলোতে সম্মুখের তরুণী নারীটির মুখের দিকে চেয়ে অশোক মুগ্ধ হয়ে গেল। তাড়াতাড়ি কাপড় ছেড়ে এসেছে। ভিজে চুল ভালো করে মোছা হয়নি। একগোছা জলসিক্ত কুন্তল গালের পাশ দিয়ে লতিয়ে নেমে বুকের ওপর লুটিয়ে পড়েছে।
কপালে বিন্দু বিন্দু জল জমে আছে। আলো পড়ে মনে হচ্ছে যেন মেয়েটার কপাল বেয়ে মুক্তোর মালা পরিয়ে দিয়েছে কেউ। চোখের পাতা ভেজা, তার অন্তরাল হতে যে দৃষ্টি মেলে চেয়ে আছে সে, তার যেন কোনো তুলনা নেই। নেকি লাল হয়ে চোখ নত করলে, বললে, আচ্ছা, তো আমি মানে ভিজে কাপড়ে দাঁড়িয়ে আছেন খেয়ালই করিনি। আমি এক্ষুনি আপনার কাপড় দিচ্ছি, আপনি ছেড়ে ফেলুন, আমি আসছি। ধোপদুরস্ত একখানা ধুতি এনে অশোকের হাতে দিয়ে ভিজে জামাটা নিয়ে বললে, আপনি তাড়াতাড়ি কাপড় ছেড়ে ফেলুন, আর দেরি করবেন না। কাপড় ছেড়ে অশোক ডাকল, আসুন। নেকি এলো। দরজা দিয়ে প্রথম ঢুকে কিছু কিছু ছাট আসছিল। ঘরে এসে এক মুহূর্ত দ্বিধা না করে নেকি দরজায় খিল লাগিয়ে দিল। ঘুরে দাঁড়িয়ে বলল, আমাকে আপনি আপনি করবেন না, বিশ্রী লাগছে। হ্যাঁ, এত জল আসছিল, উফ। আচ্ছা শুনুন, এবার থেকে আপনি আমাকে তুমি বলবেন, সাহস হচ্ছে না? অশোক বললে, সাহস আছে কিনা পরিচয় পাবে। ওটা কি হলো? দরজাটা বন্ধ করলে যে? নেকি বললে, এই সহজ কথাটা বুঝলেন না? ছাট আসছিল তাই বন্ধ করে দিলাম, আর কোনো উদ্দেশ্য নেই। মেঝেটা ভাসিয়ে দিয়ে তো কোনো লাভ নেই। কিন্তু সেসব পরে বিবেচনা করা যাবে অশোকবাবু। আপনি কোঁচার খুঁটাটা গায়ে দিয়ে ভাঙা চেয়ারটাতে বসুন। আর শুনুন, আমার নাম নেকি, কিন্তু আমি ন্যাকামি দু চোখকেও দেখতে পারি না। আমার সঙ্গে একা এক ঘরে যদি আপনি আপনি মানে আপনার সঙ্গে এক ঘরে যদি আমি থাকতে পারি, দরজা খোলা বন্ধ বিশেষ আসে যাবে না। খোলা থাকলেই বরং ঘরটা ভিজবে। আমি। অশোক বসে বললি, তুমি তো ভারী নার্ভাস হয়ে গেছো দেখছি। এত নার্ভাস হওয়ার কোনো কারণ নেই, বসো। কতগুলি প্রশ্ন আছে তোমার কাছে। খাটের কোনায় বসে হাসি মুখে নেকি বললেন, হুকুম করুন। তুমি এখানে একা থাকো? নেকি হেসে উঠল, তাই কি আপনি সম্ভব বলে মনে করেন নাকি? থাকি তিনজনে, মামা, পিসিমা আর স্বয়ং। মামা জমি দেখতে পরশুদিন মফস্বলে গেছেন। পিসি বিকেলে কাদের বাড়ি গিয়েছেন, ঝড়ের জন্য হয়তো আটকা পড়ে আছেন। আচমকা যা ঝড় এলো আজ, আপনি ফিরছেন না দেখে আমার যা ঝড়ের সময় মাঠের মাঝে ভারী ভয় হয় অশোকবাবু। ব্যস্ত হয়ে উঠে দাঁড়িয়ে অশোক বললেন, শোনো, আমি এবার যাই। নেকি বিস্মিত হয়ে বললি, কি হলো আবার? আমার মতো মূর্খ আর নেই। ছি ছি, একবারও খেয়াল হলো না আমার। কি হলো বলুন না। কি আবার হবে? আমি নয় বৃষ্টির ছাড় থেকে বাঁচতে গিয়ে এখানে থাকলাম, কিন্তু কেউ যদি এখানে হঠাৎ এসে পড়ে, কি অবস্থা হবে একবারও ভেবেছেন? ভারী বিশ্রী অবস্থা হবে। আমি যাই, আমাকে আটকাবেন না। নেকি বলল, না না, ভাববেন না, এই ঝড়ে কেউ আসবে না। যাবেনই বা কি করে আপনি? না না, তুমি বুঝছো না। তোমার কত বড় ক্ষতি হবে তুমি জানো? কল্পনাও করতে পারছো না। নেকি দৃঢ় কণ্ঠে বললি, জানি, তবুও বসুন। সে ভয় করলে আপনাকে আমি ডেকে আনতাম না। আর পাগল হয়েছেন? ভালো দিনে কেউ আসে না ঝড় বৃষ্টি মাথায় করে গোয়েন্দাগিরি করতে আসবে। অশোক বলল, তোমার বেজায় সাহস। লোকে নাই জানুক, আমাকে তো একরকম তুমি জানোই না কি বলে ডেকে আনলে বন্ধ ঘরে। আপনাকে আমি জানি না? কি জানো? কতটুকু চেনো আমায়?
নেকি খানিকক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, আপনাকে জানি না কে বললে? আমি বলছি। এসেছি 5 দিন, দেখা হয়েছে 3বার। 3বারই আমরা ঝগড়া করেছি। চেনবার সুযোগ কখন পেলে বলো? পুকুর পাড়ে বরং। নিকি খিলখিল করে হেসে উঠল, তার স্বভাব সিদ্ধ হাসি। বললে, পুকুরের ঘটনা ভোলেননি দেখছি। না, ভুলিনি। ঠাট্টা নয়। সত্যি বলো তো, কি করে চিনলে আমায়? নেকি বললে, একজনকে চিনতে হলে তার সঙ্গে 2-4 বছর মিশবার দরকার হয় না। আমার সঙ্গে প্রথম থেকে যে ভদ্রলোক অমনভাবে ঝগড়া করতে পারে, তাকে ভয় করা আমি প্রয়োজন মনে করি না, বুঝলেন? অশোক ঘাড় নেড়ে বললে, না, এখনো আমি কিছুই বুঝছি না। ঠিক আছে, তবে অন্যরকম করে বলি। আমাদের অনুভূতি বলে একটা জিনিস আছে অশোকবাবু, মেয়েদের সেটা অতি সক্রিয়। একবার দেখলেই আমরা মানুষকে চিনতে পারি। আর কি জানেন, মাসিমার ছেলেকে চিনবার দরকার হয় না। নেকির কথায় তার মার প্রতি এমন একটা সহজ শ্রদ্ধার ভাব প্রকাশ পেল যে অশোক খুশি হয়ে উঠল। একটু চুপ করে থেকে বলল, আচ্ছা নেকি, তোমার ভালো নামটা কি বলো তো? কেন, নেকি নামটা পছন্দ হয় না? ও নামটা আমায় একেবারে মানায় না, কি বলেন? ঠিক আছে, আপনি না হয় আমাকে লীলা বলবেন। বেশ? লীলা? বাহ, চমৎকার নাম। সত্যি? অশোক জবাব দিল না, একটু হাসল। হঠাৎ নেকি বললে, আমার খিদে পেয়েছে অশোকবাবু, কিন্তু আপনার বোধ হয় তার থেকেও বেশি। আম খাবেন? অশোক ঘাড় নাড়ল। আম খাবেন না? তাহলে কি দিই? কাল সন্দেশ করেছিলাম, গোটা 4 আছে বোধ হয়, তাই খান তবে। অশোক আবার ঘাড় নাড়ল। ঘাড় নাড়ছেন যে খালি, ইচ্ছেটা কি তবে? ইচ্ছে কিছুই না খাওয়া। বাড়ি থেকে যতদূর সাধ্য খেয়ে বার হয়েছিলাম, একদম খিদে নেই। নেকি মুখ গোছ করে বললে, রাগ হলো? আচ্ছা দাও দাও, খাবো। থাক, খিদে না থাকলে খেতে নেই। তৎক্ষণাৎ বললে, হ্যাঁ, খিদে যেন পাচ্ছে বলেই মনে হচ্ছে। এতক্ষণ বুঝতে পারিনি। কি দেবে, দাও, খেয়ে নি। নেকি হাসি মুখে খাবার নিয়ে এলো। শুধু সন্দেশ নয়, আমও কেটে নিয়ে এলো। ঘরেই ছিল। কোণের কলসি থেকে জল গড়িয়ে দিল। অশোক নিঃশব্দে আহারে মন দিল। নেকি বলল, খেতে খেতে কথা বলুন, চুপ করে থাকতে ভালো লাগে না। কি কি বলবো? যা খুশি। যা খুশি নয়, অশোক নেকির কথায় পারল। একটু একটু করে নেকির জীবনের যে ইতিহাস সে শুনল, তাতে অবাক হয়ে গেল। বড়লোকের মেয়ে, কলকাতায় বাবার ব্যবসা ছিল। মা কবে মারা গিয়েছেন নেকির মনে নেই। পিসি তাকে মানুষ করেছে। কি সব কারণ ঘটেছিল নেকি জানে না। তার যখন 16 বছর বয়স, ব্যবসা ফেল করল। বাজারে দেউলিয়া নাম জাহির হবার আগে বন্দুকের গুলিতে নিজের মাথাটা ফুটো করে দিয়ে নেকি বাবা সব দায় এড়িয়ে গেলেন। আপনার বলতেই মামা ছিল। চোখ মুছতে মুছতে বছর 2 আগে পিসিকে নিয়ে মামার আশ্রয় সে এসেছে। পেছনে ফেলে রেখে এসছে আজন্ম অভ্যস্ত শৌখিন জীবন। নতুন জীবনের ভয় বাবার শোককে পর্যন্ত ছাপিয়ে উঠেছিল। পাড়াগা চোখে দেখেনি। পিসির কাছে শুনে 2 চোখে খালি অন্ধকার দেখেছিল নেকি। গাঁয়ের মেয়েরা কিভাবে থাকে, ভোর 5টায় উঠে গোবর দিয়ে কেমন করে ঘর নিকোয়, ডোবায় গিয়ে বাসন মাজে কেমন করে, লাউ কুমড়ো চচ্চড়ি দিয়ে কেমন আরামে দুবেলা পেট ভরায়। পিসির কাছে লম্বা ফিরিস্তি শুনে নেকির মনে হয়েছিল, কাজ নেই বাবা বেঁচে থেকে, তার চেয়ে আফিং গুলে খাওয়াটাই সহজ। অশোক বলল,
তারপর তা যখন সত্যি সত্যি এখানে এলেন তখন কেমন লাগলো? নেকি বললি, এসে দেখলাম ভয়ের কারণ নেই। ঘর নিকোবার দরকার হলো না, বাসনও মাজতে হলো না, রান্নার ভারটাও পিসিমাই নিলেন। সেদিক থেকে বিশেষ কষ্ট হলো না। কিন্তু কপাল মন্দ, আমি আসার 3 মাসের ভেতরেই কয়েকটা মোকদ্দমায় হেরে মামার অবস্থা ভয়ানক খারাপ হয়ে গেল। মামা অশুভ বললেন না, অবস্থা বুঝে আমি নিজেই ঝিঁকে ছাড়িয়ে দিলুম। বুক বেঁধে একদিন যে ভয়ে আপিং খেতে ইচ্ছে করেছিল, সেই গোবর লেপা থেকে বাসন মাজা পর্যন্ত সব কাজগুলি নিজে করতে লাগলাম। অশোক বললি, রান্নাটাও বোধহয় এখন করতে হয়। পিসিমার বাতে শরীর পারেন না। ঝড়ের বেগ কমে পড়তেই নেকি বললি, আপনি এবার আসুন অশোকবাবু। একা ফেলে গেছে পিসি, এরকম ভেবে হয়তো ঝড় ঠেলেই এসে পড়বে। এ সামান্য ঝড়ে আর গাছ পড়বে না। অশোক উঠে দাঁড়িয়ে বলল, পিসির আসার কথাই ভাবছ? আমি যদি সবাইকে বলে দিই সন্ধেটা কোথায় কাটিয়ে এলুম? নেকি হেসে বললেন, ওইটুকু আপনি করতে পারবেন না। এই 2 ঘন্টার কথা সম্পূর্ণ গোপন থাকবে। কিন্তু মাকে তো বলতে হবে। ও হ্যাঁ, তা তো হবে। মাসিমাকে বলবেন বই কি। আমি অন্য লোকের কথা বলছিলাম। চলুন, আপনাকে বরং একটু এগিয়ে দিয়ে আসি। ও, তারপর তোমাকে কে এগিয়ে দিয়ে যাবে লীলা? আমার দরকার হবে না, আমি একাই আসতে পারবো। অশোক ঘরের বাইরে পা দিয়ে বলল, বাড়াবাড়ি করো না, আমি শিশু নই। দরজা দিয়ে বসো, এটুকু আমি খুব যেতে পারবো। আচ্ছা, আসুন তবে। অশোক বারান্দার সিঁড়ি দিয়ে নামতে যাবে, নেকি বললে, আচ্ছা শুনুন, বাড়ি গিয়ে কাপড়টা ছেড়ে ফেলবেন কিন্তু। 2 বার ভিজতে হলো, অসুখ না বেঁধে যায়। আচ্ছা বলে সিঁড়ি দিয়ে নেমে গিয়ে আবার উঠে এলো। বলল, শোনো লীলা, তোমার ভয় করবে না তো? একটু একটু করবে, কিন্তু আপনি আর দাঁড়াবেন না। পিসি এলে ভারী মুশকিলে ফেলবে। অশোক উঠানে নেমে গেল। নেকি চেঁচিয়ে বললি, আর একটা কথা অশোকবাবু, আপনাদের আমাদের সন্ধি হলো তো? উঠোন থেকে ঘাড় ফিরিয়ে অশোক বললি, সন্ধিপত্রের খসড়া করে রেখো, সই করে দেব। বলে রান্নাঘরের ওদিকে অদৃশ্য হয়ে গেল। নেকি সেইখানে দরজা ধরে দাঁড়িয়ে রইল। ঝড়ের বেগ কমেছিল, কিন্তু বৃষ্টি সমানভাবেই পড়ছিল। ছাঁট লেগে নেকির বসন প্রান্ত ভিজে যেতে লাগল, কিন্তু সেদিকে তার খেয়ালই রইল না। পরদিন সকালে নেকি অশোকের ভিজে জামাকাপড় হাতে করে নিয়ে যেতেই অশোকের মা নেকিকে জড়িয়ে ধরে চুমু খেলেন। বললেন, বাগানের কত গাছ পড়া শব্দ শুনছিলাম মা। আমার বুকের পাঁজরটা যেন ভেঙে যাচ্ছিল। যে ছেলে ওই তুই না ডাকলে আর ওই বাগানের ভিতর দিয়ে আসতো। সুখে তৃপ্তিতে লজ্জায় নেকির মুখখানি আরক্ত হয়ে উঠল। সে মাথা নত করে রইল। মা বললেন, বস, খাবার খেয়ে তবে যাবি। ঠাকুরকে ভাঁড়ারটা বার করে দিয়ে আসি। বলে তিনি চলে গেলেন। আপনার জামার পকেটে এই কাগজগুলি ছিল, বলল নেকি। ভিজে চুপসে গেছে। অশোক কাগজগুলি নিয়ে বললে, আর মানি ব্যাগটা কোথায় গেল? মানি ব্যাগ তো ছিল না। ছিল না কিরকম? কাগজ রইল আর মানি ব্যাগ কি উড়ে গেল? নেকি হেসে বলল, যতই করুন অশোকবাবু, আর ঝগড়া বাঁধবে না। সন্ধি হয়ে গেছে, ঠাট্টা নয়। বেশি টাকা ছিল নাকি তাতে? না, গোটা 5 ছিল। আসলে দৌড়বার সময় মাঠে পড়েছিল। বুঝেছিলাম তুলে নেবার সুযোগ হয়নি। ভালোই হয়েছে, ষাঁড়ের কাজ দেবে। তা দেবে,
টাকার মতো সার আর নেই। এরপর মাসখানেক কেটে গেছে। সকালবেলা মা চা করছিলেন একদিন। ঝরা ফুলের মতো পরিম্লান মূর্তি নিয়ে নেকি এসে তার গা ঘেঁষে বসে পড়ল। মা বললেন, জ্বর ছেড়েছে? উঠে এলি যে বড়। জ্বর নেই, আমায় এক কাপ চা দিও তো মাসি। এখনো খাসনি কিছু? নেকি ঘাড় নাড়ল। তবে আগে একটু দুধ খেয়ে নে, তারপর চা খাস। দুদিনের জ্বরে কি চেহারাটাই না হয়েছে মেয়ের। আহারে। স্টোভের ওপর কড়ায় দুধ জাল হচ্ছিল। বাটিতে ঢেলে নেকির সামনে ধরলেন। অশোক বললেন, 3-4 বার করে পচা টোবায় চান করলে জ্বর হবে না? নেকি বললে, প্রথম দিন থেকে ও পুকুরে স্নান করাটা আপনার চক্ষুশীল হয়েছে দেখছি। কি মুশকিল! এ মেয়েটা প্রথম দিনের ঘটনাটুকু নিজেও ভুলবে না, আর অশোককেও ভুলতে দেবে না দেখছি। তুই বেশি কথা না বলে আগে দুধটা শেষ কর নেকি। মা কি কাজে যেন এরপর উঠে গেলেন। বাটির দুধ প্রায় সবটাই কড়াই ঢেলে দিয়ে চোখ কান বুজে বাকিটুকু নেকি উদরস্থ করে ফেলল। চায়ের কাপ তুলে নিয়ে বললে, দুধ না তো বিষ। দেখে ফেলেছি, মাকে বলতে হবে। না না না, প্লিজ বলবেন না, প্লিজ। এক্ষুনি আবার 1 বাটি দুধ আমাকে গিলিয়ে দেবেন। ভালোই তো। ভালো বই কি। চায়ের কাপটা শেষ করে তাড়াতাড়ি উঠে দাঁড়াল। মা আসবার আগেই পালাতে হবে নিকিকে। অশোক বললে, বসো, বলবো না আমি। না না, আসলে আমায় রাঁধতে হবে। আমি চাই, পিসিমার অসুখ। এই শরীরে তুমি রাঁধবে? না রাঁধলে চলবে কেন? মামা 2 দিন হাত পুড়িয়ে রেঁধে খেয়েছেন। ওই যা, আসল কথাটাই বলতে ভুলে গেছি। বিকেলে আপনার আম খাবার নিমন্ত্রণ রইল, পুলককে নিয়ে যাবেন। বলে নিকি চলে গেল। বিকেল প্রায় 6টার সময় পুলককে সঙ্গে নিয়ে অশোক আম খাবার নিমন্ত্রণ রক্ষা করতে গেল। হৃদয় চক্রবর্তী একগাল হেসে অভ্যর্থনা করলেন। কি সৌভাগ্য, কি সৌভাগ্য, কি সৌভাগ্য, কি সৌভাগ্য। কথাটা উচ্চারণ করলেন প্রায় 12-20। চক্রবর্তীর বয়স নির্ণয় করা দুঃসাধ্য। মাথার চুলে পাক ধরেছে। চুলবালা সঙ্গত নয়, কদম ফুলের পাপড়ি। মুখে দাড়ি গোফের জঙ্গল। হাসবার উপক্রম করলে সেই জঙ্গল ফাঁক হয়ে তামাকের ধোঁয়ার বিবর্ণ কতগুলি দাঁত আত্মপ্রকাশ করে। এমনই অতিরিক্ত বিনয় প্রকাশ করতে লাগলেন যে সেগুলি প্রকাশ হয়েই রয়ে গেল। বড় ঘরের বারান্দায় সেই ভাঙা চেয়ার আর টুলখানা পাতা হয়েছিল। অশোক আর পুলককে বসিয়ে চক্রবর্তী নিজে একটা পিঁড়ি দখল করে উবু হয়ে বসে বললেন, নেকি। নেকি ভিতর দিয়ে সাড়া দিল। আম কেটে নিয়ে যাচ্ছি মামা। 2 থালা বোঝাই আম দুজনের সামনে ধরে দিতেই অশোক বলল, এ কি ব্যাপার, এত আম কি করে খাবো? চক্রবর্তী বাবু মাথা নেড়ে বললেন, কিছু না, কিছু না। যুবা কাল, লোহা পেটে পড়লে হজম হয়ে যাবে। খান খান, লজ্জা করবেন না। আপনার মা ঠাকুরন নেকিকে স্নেহ করেন তাই, নইলে আপনাদের মতো লোক আমাদের বাড়িতে এ কি খেতে বলার সাধ্য আছে আমাদের? সাহসী যে হতো না। নেকি মুচকি এসে ভেতরে চলে গেল। কি যে বলেন, বলে অশোক একটা আম মুখে তুলে নিল। বলল, খা পুলক, উনি যখন ছাড়বেন না তখন যত পারি খাই, বাকি নষ্ট হবে। চক্রবর্তী মোক্তার মানুষ বকতে পারেন। আসর সরগরম করে রাখলেন। অশোক কখনো হুঁ দিয়ে কাজ ছাড়তে লাগলো, কখনো বললে নিশ্চয়, কখনো মৃদু হাস্যে বললে তাই বই কি। বিষয় বিষান্তরে ভ্রমণ করে চক্রবর্তী কলিকালের লোকের ধর্মজ্ঞানহীনতা, উৎকট লোকপরায়ণতা এইসবই কীর্তন করতে লাগলেন। বললেন, আদালতে এত মামলা মোকদ্দমা কেন হয় মশাই জানেন? ওই যে লোভ,
মিথ্যে সাক্ষী তৈরি করে কার দুপক্ষে জমি আছে তাই আত্মসাৎ করবার চেষ্টা। কেন রে বাপু, পরের জিনিস নিয়ে টানাটানিটা কেন? নিজের যা আছে তাই নেড়ে চেড়ে খা না। অশোক ঘাড় নেড়ে সায় দিলে, তা বই কি। কিছুক্ষণ বাদে এই চিন্তার উৎসমুখের সন্ধান পাওয়া গেল। একটা পাজি লোক তার 5 বিঘে জমি যে কিরকম ভাবে আত্মসাৎ করবার উপক্রম করছে এবং অশোকের বাবার কাছে মিথ্যে দাবির মোকদ্দমা রুজু করেছেন, সবস্তার বর্ণনা করে চক্রবর্তী ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললেন। শুনে অশোক আন্তরিক দুঃখ প্রকাশ করল। থালা অর্ধেক খালি করে ঠেলে দিতেই চক্রবর্তীবাবু হাত জোর করলেন। অশোক ব্যস্ত হয়ে বললেন, ও কি, সত্যি বলছি, আর খাবার ক্ষমতা নেই, নইলে ফেলে রাখতাম না। খাবার নষ্ট করতে অত্যন্ত বাজে লাগে। লোকটার প্রতি অশ্রদ্ধায় অশোকের অন্তর পূর্ণ হয়ে গেল। বাপের বয়সী ভদ্রলোক বিনয়ের ছলে নিজেকে ক্রমাগত হীন করে ফেলছেন দেখে অত্যন্ত বেদনা অনুভব করল। জোর হাতেই চক্রবর্তীবাবু নিবেদন করলেন, তবে 2টো সন্দেশ মুখে দিন বলে হঠাৎ করে ক্রুদ্ধ হয়ে ডাকলেন, এ কি নেকি? নেকি নিঃশব্দে চৌকাঠের কাছে এসে দাঁড়ালো। 2টো আম ফেলে দিলেই হবে? একই হেজি পেজি লোক পেয়েছ, বাপের তো টাকা ছিল, এইটুকু শিক্ষা হয়নি তোমার? সন্দেশগুলো কি তোমার জন্য এনেছি নাকি? 4টে প্রশ্ন। নেকি নতমুখে শুধু সন্দেশের সংবাদটাই দিল। বলল, সন্দেশ নেই মামা। নেই? কি হলো, পাকা গজিয়েছে? না, আছে, তবে দেওয়া যাবে না। হাঁড়ি ভেঙে সন্দেশ মাটিতে পড়ে গিয়েছিল। কি, হাঁড়ি ভাঙলো কেমন করে? তাকের ওপর ছিল, বেড়াল ফেলে দিয়েছে। ও, বলে চক্রবর্তীবাবু স্তব্ধ হয়ে গেলেন। অশোক হেসে বলল, বেড়াল ঠিক কাজই করেছে, এর ওপর সন্দেশ খেলে ডাক্তার ডাকতে হতো। চক্রবর্তীবাবু শখেদে বললেন, 16-17 বছর বয়স হলো, কোনো দিকে যদি নজর থাকে। আপনার জন্য কত যত্ন করে আনলাম, হায় হায়, আগেই জানি আমার অদৃষ্ট নিতান্তই মন্দ। অশোকের ভাগ্যে সন্দেশ জুটল না, সেজন্য চক্রবর্তীর অদৃষ্ট মন্দ হতে যাবে কেন ভেবে অশোকের হাসি পেল। লোকটির কি অপূর্ব বিনয়। চক্রবর্তীবাবু বলে চললেন, অদৃষ্ট মন্দ না হলে এমন হয়, 7 পুরুষের জমি আমার, তাতে আর একজন ভোগ দেবার চেষ্টা করে। আপনার বাবার কাছে যতক্ষণ মোকদ্দমা আছে ভাবনা নেই, উনি বিচক্ষণ হাকিম, চট করে সাজানো মামলা ধরে ফেলবেন। কিন্তু তা কি থাকবে, দেবে হয়তো এক দরখাস্ত ঝেড়ে। কোন কাঠখোট্টা হাকিমের গাতে গিয়ে পড়বে ঈশ্বরই জানেন। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসছিল। অশোক হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়লেন, আজ আসি চক্রবর্তী মশাই। চক্রবর্তী উঠে দাঁড়ালেন। ও, আসবেন? যা তো মা, নেকি একটা আলো নিয়ে যা, সঙ্গে সঙ্গে এগিয়ে দিয়ায়। না, আলো লাগবে না, এখনো তেমন অন্ধকার হয়নি, আমরা বেশ চলে যেতে পারবো। চক্রবর্তীবাবু জিভ কেটে বললেন, আরে তা কি হয় নাকি, গ্রীষ্মকালে জঙ্গলের ভেতরের পথ, একটা লণ্ঠন দিয়ে আপনাকে একটু এগিয়ে দিয়ে আসুক না। অশোকের ইচ্ছে হলো বলে, আপনি আলো নিয়ে চলুন না মশাই, রোগা মেয়েটাকে না হয় নাই পাঠালেন। কিন্তু এরকম ইচ্ছা দমন করতে হয়। অশোকও করল। নেকি একটা আলো জেলে নিয়ে তার সঙ্গে চলল। বাগানের মাঝখানে হঠাৎ থমকে দাঁড়িয়ে নেকি বললে, অশোকবাবু, আমার একটা অনুরোধ রাখবেন? অশোক হেসে বললে, মস্ত ভূমিকা, অনুরোধ ছোট হলে চলবে না? না, ছোট নয়। নেকি একটা ঢোক গিলল। আলোটা এমনভাবে ধরলে যে মুখ তার অন্ধকারেই রইল। একটু চুপ করে থেকে বলল, মামা যে জমির কথা বলছিলেন সেটা সত্যি সত্যি আমাদের। আপনার বাবাকে একটু পারলে বলবেন।
সম্মুখে সাপ দেখলে মানুষ যেমন চমকে ওঠে, অশোকও তেমনি চমকে উঠল। অন্য অবস্থায় এ অনুরোধটা অশোকের কাছে এত কদর্য ঠেকত না। সরলভাবে নেকি যদি এই অনুরোধটা জানাতো, অশোক মৃদু হেসে তাকে বিচারকের কর্তব্যের কথাটা বুঝিয়ে দিত। নেকির অজ্ঞতায় কৌতুক অনুভব করত। কিন্তু এই যে ষড়যন্ত্র, তাকে ভুলিয়ে আদর দিয়ে যত্ন নিয়ে নেমন্তন্ন করে খাইয়ে শত রকমভাবে ঘনিষ্ঠতার বন্ধনে বাঁধবার চেষ্টা করে এমনিভাবে এই নির্জন আমবাগানে এ অনুরোধ করার তো কোনো অর্থ আর হয় না। টাকা নয়, কিন্তু আদর যত্নও তো ঘুষে রূপ নিতে পারে। হয়তো এই মেয়েটার রূপ চক্রবর্তী নিজের মুখে না জানিয়ে সন্ধ্যার অন্ধকারে নির্জনে সুন্দরী তরুণীকে দিয়ে অনুরোধ করবার কি মানে হয়? ঘৃণার অশোকের অন্তর সংকুচিত হয়ে গেল। গম্ভীর কণ্ঠে বলল, তোমার এ অনুরোধের অর্থ জানো তুমি লীলা? নেকির গলা কেঁপে উঠল। আমরা বড় গরিব অশোকবাবু। অন্য সময় কণ্ঠস্বর শুনলে অশোকের হয়তো করুণা হতো, কিন্তু এখন রাগ হলো। বলল, গরিব বলে তোমাদের জন্য আমাকে অন্যায় করতে হবে? অন্যায় তো নয়, জমিটা সত্যিই আমাদের। আমার কথা আপনার বিশ্বাস হয় না? তিক্ত স্বরে অশোক বললি, না, হয় না। হলেও জমি তোমাদের কি অন্যের, সেই মীমাংসা হবে আদালতে, সাক্ষী প্রমাণ দিয়ে। তোমার এ অনুরোধ আমি রাখতে পারবো না। তোমার অনুরোধ যে আমাকে আর আমার বাবাকে কতদূর অপমান করতে পারে সে ধারণা তোমার নেই বলেই নিঃসংকোচে তা জানাতে পারছো তুমি। নেকি কি বলতে গিয়ে যেন সামলে নিল। একটা নিঃশ্বাস ফেলে বলল, চলুন। থাক, তোমার আর কষ্ট করবার দরকার নেই। নেকির মুখ দেখা গেল না, দেখলে অশোক ভয় পেত। বলল, অতিরিক্ত সাধুতা বলাবেন না অশোকবাবু। অহেতুক দংশন, অন্তরে জ্বালা ধরল। কারণটা যাই হোক, এইরকম যুক্তিহীন কথাই মুখ দিয়ে বার হয়? অশোক কিন্তু তা বুঝল না। বললে, সাধুতা অসাধুতার তফাৎ বুঝবার তোমার কোনো ক্ষমতা নেই লীলা, তাই এ কথার আর জবাব দিলাম না। আমার সবচেয়ে বড় দুঃখ কি জানো? ভগবানের দেওয়াই রূপকে তুমি তুচ্ছ ঘুষের মতো ব্যবহার করলে। অন্তরের ওই কথাটাই বড় যন্ত্রণা দিচ্ছিল, তীক্ষ্ণ কাঁটার মতো বিচ্ছিল। অসতর্ক মুহূর্তে অশোকের শিক্ষা দীক্ষা মার্জিত বুদ্ধি সকলের বাধা ঠেলে বাইরে বেরিয়ে এলো। এমন বিশ্রী শোনালো যে অশোক নিজেই চমকে উঠল। নেকির হাত থেকে আলোটা পড়ে গিয়ে বার কয়েক দপদপ করে জ্বলেই নিভে গেল। পুলক ভয় পেয়ে গিয়েছিল। অশোকের একটা হাত ধরে টেনে বলল, বাড়ি চল দাদা, বাড়ি চল। অশোক মনকে বোঝালো, নতুন একটা অভিজ্ঞতার সঞ্চয় হলো। মন্দ কি? ফুলে যে কীট থাকে সে তো তা জানাই ছিল। এবার থেকে সাবধান হওয়া যাবে। উফ, কিরকম জড়িয়ে বাঁধছিল। মুক্তি পেলাম, বাঁচা গেল। মুক্তিও বটে, বাঁচাও বটে, কিন্তু দুটোর একটার চিহ্ন অশোক খুঁজে পেল না। বাঁধন খসে পড়েছে মনে হতেই বাঁধনে টান পড়ল। যা নেই বলে জানল তারই টানে টানে পাকে পাকে হৃদয় ভেঙে পড়তে দেখল অশোক। আর দেখেই চমকে গেল, অবাক হয়ে গেল। নেকিকে সে যেভাবে ভাবতে চায়, নেকি সেভাবে ধরা দেয় না কেন? মনে হয় যেন তার বৃতৃষ্ণা তার চোখের সামনেই কুয়াশা রচনা করে দিয়েছে। সেই কুয়াশার ভেতর দিয়ে নেকিকে সে নিষ্প্রভ দেখছে, কিন্তু কুয়াশার ওদিকে নেকি তেমনই উজ্জ্বল হয়ে আছে। অশোক ধরতে পারে না, কিন্তু তার মনে হয় কোথায় যেন একটা ভুল হয়েছে। খোঁজে, কিন্তু হদিশ মেলে না। রাত্রে খাওয়া দাওয়ার পর বিছানায় শুয়ে অন্ধকারে সে আগাগোড়া একবার ভেবে নিল। হঠাৎ ভুলটা ধরা পড়ে গেল। চক্রবর্তী, হৃদয় চক্রবর্তী, চক্রবর্তী বাবু, ঠিক। অশোক ধর্মর করে বিছানায় উঠে বসল। মূর্খ, মূর্খ, নিতান্তই মূর্খ সে। সবটুকুই যে হৃদয় চক্রবর্তী বাবুর খেলা, এটুকু বুঝবার ক্ষমতাও তার নেই। মামা আদেশ করলে তার কথা নেকি কেমন করে অস্বীকার করবে?
আজ 1 মাস যাবৎ যার সঙ্গে পরিচয়, যার চরিত্রের এতটুকু অংশ তার কাছে গোপন নেই, তাকে সে কি করে এতখানি হীন বলে মনে করল? নেকির তো বিন্দুমাত্র অপরাধ নেই। অশোকের বুক থেকে মস্ত একটা ভার নেমে গেল। বন্ধনের যে দড়িগুলো এতক্ষণ বেদনা দিচ্ছিল, সেগুলো হঠাৎ যেন ফুলের মালা হয়ে গেল। খুব ভোরে ঘুম ভাঙতেই অশোক আম বাগানে চলে গেল। পুকুর ধারে ঘাটের কাছে একটা তাল গাছ কাত হয়ে পড়েছিল। তারই গুঁড়ির ওপর বসে সরু বাঁকা পত্তার দিকে চেয়ে রইল। এক গোছা বাসন হাতে নিয়ে ঝোপ ঘুরে পুকুরের তীরে এসে অশোকের দিকে নজর পড়তেই নেকি থমকে দাঁড়াল। এক রাতে মেয়েটির কি অবস্থা হয়েছে! সারা মুখ চোখ লাল, চোখের কোলে কালি। কাল বিকেলে অতি যত্নে যে কবরী রচনা করেছিল, তার আজ বিশৃঙ্খল দশা। অশোকের বুকটা টনটন করে উঠল। সে কাছে এসে বলল, লীলা, আমায় মাপ করো লক্ষ্মীটি। নেকি সর্বাঙ্গ কেঁপে উঠল, কিন্তু জবাব দিতে পারল না। অশোক আবার বলল, আমি বুঝতে পারিনি লীলা, তোমার কোনো দোষ নেই, কোনো দোষ ছিল না। ছিল না? না, আমি জানি, আমি বুঝতে পেরেছি, তোমার মামার জন্যেই। আপনার পায়ে পড়ি অশোকবাবু, যে নিজ ভগবানের দেওয়া রূপকে যে ঘুষের মতো ব্যবহার করে, দয়া করে তাকে নিচেই থাকতে দিন। বলে নেকি অগ্রসর হল, বলল, পথ ছাড়ুন। অশোক পথ ছেড়ে দিল। তার অস্বাভাবিক বিবর্ণ মুখের দিকে চেয়ে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে নেকি খাটে নেমে গেল। পরদিন অশোক কলকাতা রওনা হল। এরপর 3 মাস কেটে গেছে। সকালে মার কাছ থেকে একদিন অশোক একটা চিঠি পেল। মা লিখেছেন, মাসখানেক ধরে তিনি জ্বরে ভুগছেন, খুব সম্ভবত ম্যালেরিয়া ধরেছে। ডাক্তার চেঞ্জে যেতে বলেছেন। রাঁচি যাওয়াটাই ঠিক হয়েছে, কিন্তু অশোকের বাবার ছুটি নেই। রাঁচি পর্যন্ত তো যেতে পারবে না, কলকাতায় পৌঁছে দিয়েই তিনি ফিরে যাবেন। কলকাতা থেকে অশোককে সঙ্গে যেতে হবে, সে যেন প্রস্তুত হয়ে থাকে। চিঠি পড়ে অশোক মিনিট 15 ভাবল, তারপর সুটকেস গোছাতে বসল। সেই দিন রাত্রে সিরাজগঞ্জ মেলে উঠে বসল। বাড়িতে আসতেই মা বললেন, তোর আসার দরকার ছিল না রে, আমরাই তো কলকাতায় যাচ্ছিলাম। যাক, বেশ করেছিস। অশোক মুখ নত করলেন। কেন যে এলো সে প্রশ্নের বিরামহীন মহলা তো তার মনেই চলছে। জবাব কি দেবে? আচ্ছা, তোর কি কোনো অসুখ হয়েছিল রে অশোক? অশোক ঘাড় নেড়ে প্রশ্ন করল। ওসব ছাড়ো মা, পুলকের স্কুল তো ছুটি হয়নি, ও কি এখানে থাকবে? কথা ঘুরিয়ে নেওয়ার প্রয়াস দেখে মার চোখে জল এলো। বললেন, থাকবে, থাকবার ছেলেই বটে। জানিস কে যাবে? নেকি যাবে আমাদের সঙ্গে। অশোক চমকে উঠল। মা আবার বললেন, মেয়েটা একেবারে শেষ হয়ে গেছে রে, তুই থাকতেই ম্যালেরিয়া ধরেছিল, এখন কালা জ্বরে দাঁড়িয়েছে। অত্যাচারের তো একটা সীমা থাকে রে। জ্বর গায়ে যে কতবার স্নান করতো ঠিক নেই, কি চেহারা হয়ে গেছে। মা একটা নিঃশ্বাস ফেলে চলে গেলেন। মার চেঞ্জে যাওয়ার আসল উদ্দেশ্য এবার আর অশোকের কাছে গোপন রইল না। নেকি অল্প অল্প হাঁটতে পারত, কিন্তু আমবাগান পার হয়ে আসবার আর তার ক্ষমতা ছিল না। মা পালকি নিয়ে গিয়ে তাকে নিজেই নিয়ে এলেন। অশোক উঠানে দাঁড়িয়েছিল। পালকির খোলা দরজা দিয়ে তার দিকে চেয়ে নেকি ম্লান হাসি আসল। রাগ নেই, দেশ নেই, অভিমান নেই। সারা রাত্রি ঝড়ের আঘাত ছুঁয়ে রজনীগন্ধার দল ভোরবেলা যেমন শ্রান্ত ক্লান্ত হাসি হাসে, ঠিক সেই রকম হাসি। অশোক মুখ ফিরিয়ে নিল। নেকির পিসির অসুখ, তাই আর চক্রবর্তী মশাইয়ের যাওয়া হলো না। পিসি একটু ভালো হলেই যাবেন। যাত্রা করবার সময় ভদ্রলোক হাউ হাউ করে কেঁদে ফেললেন।
অশোকের মাকে উদ্দেশ্য করে বিকৃত কণ্ঠে বললেন, আমার আর কেউ নেই মা, ওকে আপনি ফিরিয়ে আনবেন। চক্রবর্তী মশাইয়ের ওপর অশোকের বিতৃষ্ণার সীমা ছিল না। আজ তার মনে হলো এর চেয়ে ভালো লোক বোধহয় আর পৃথিবীতে নেই। শহরের প্রান্তবাহী নদীটি বর্ষার জলে ভরে উঠেছে। স্টিমার ঘাট পর্যন্ত গাড়ি যেতে চায় না, নৌকোয় যেতে হয়। স্টিমার ঘাট শহর থেকে মাইল 5 দূর। স্টিমারে উঠে নেকি কেবিনে ঢুকতে রাজি হলো না। রেলিংয়ের পাশে ডেক চেয়ার পেতে তাকে বসিয়ে দেওয়া হলো। অশোক আর তার মা কাছেই বসলেন। নেকি একদৃষ্টে মেঘনা জলরাশির দিকে চেয়ে রইল। স্টিমার এক তীর ঘেঁষে চলেছে। ওপারের তটরেখা অস্পষ্ট। 2 বছর আগে এই পথ দিয়েই সে একটা অপরিচিত জীবনকে পিছনে ফেলে দুরু দুরু বুকে অজানা অচেনা জীবনের মাঝে গিয়ে পড়েছিল। আজ আবার সেই পথে কোন নতুন জীবনের সন্ধানে চলেছে কে জানে। দেনা পাওনা হয়তো মিটবে না। ওপারের তটরেখার মতোই অস্পষ্ট অনুভূতি তাকে চিরন্তন জীবনের কথা মনে পড়িয়ে দিচ্ছে। সে জীবনে যেতে মন হয়তো তার কেঁদেই উঠবে, কিন্তু যেতে বোধ হয় তাকে হবেই। অশোক শুষ্ক বিষণ্ণ মুখে ডেকের পাটাতনের দিকে চেয়ে রইল। মাই কেবল মাঝে মাঝে 2-1 কথা বলতে লাগলেন। পুলকের এ সমস্ত উচ্চাঙ্গের সুখ দুঃখের বালাই নেই। রেলিংয়ে ভর দিয়ে তন্ময় হয়ে সে ঢেউয়ের ওঠানামা দেখতে লাগল। হঠাৎ উঠে দাঁড়িয়ে মা বললেন, তোরা গল্প কর অশোক, আমার ভারী মাথা ধরেছে, কেবিনে গিয়ে একটু ঘুমিয়ে নিই গে। মা উঠে যেতেই অশোকের মুখের দিকে তাকিয়ে নেকি হাসল, যেন বলতে চায়, রাগ তো তোমারও নেই আমারও নেই, তবে কথা বলছো না কেন? চেয়ারটা নেকির কাছে সরিয়ে এনে তার মুখের ওপর ব্যাকুল দৃষ্টি মেলে অশোক বলল, আমার ওপর তুমি আর রেগে নেই তো লীলা? আমায় মাফ করেছ? নেকি তেমনি ভাবে হেসে বললে, মাপ করবার কিচ্ছু নেই, সেসব আমি ভুলে গিয়েছি। তুচ্ছ ব্যাপারকে বড় করে দেখবার আর শক্তিও নেই, সময়ও বোধহয় নেই। অশোকের চোখে জল এলো, বললে, আমি তোমায় শেষ করে দিলাম না লীলা? নেকি তাড়াতাড়ি বললে, না না, ও কথা বলো না, কথা বলো না। হঠাৎ আকাশের দিকে আঙুল বাড়িয়ে বলল, কতগুলো সাদা পাখি কেমন সার বেঁধে চলেছে দেখো, বক নয় না? অশোক দেখলেন, বললে, না, ওগুলো বুনো হাঁস। হাঁস? ও মা, ও আবার কিরকম হাঁস? আচ্ছা, ওরা দল বেঁধে কোথায় চলেছে? বেড়াতে যাচ্ছে বুঝি? অশোক বুঝলেন। এবার নেকির একেবারে পাশে সরে এসে বসল সে। নেকির একখানা হাত নিজের হাতের ভেতর গ্রহণ করে বলল, ওদের তো বাড়ি ঘর নেই, তাই ওরা ঘুরে ঘুরে বেড়ায়। তুচ্ছ কথার অন্তরালে অনাড়ম্বর চেষ্টায় এতদিনের বিচ্ছেদের সংকোচ মুছে ফেলাই বোধহয় সবচেয়ে সহজ। সত্যি, বাড়িঘর না থাকা কিন্তু বেশ, তাই না? বাতাসে একরাশি রুক্ষ চুল নেকির মুখের ওপর এসে পড়ছিল। অশোক সযত্নে চুলগুলো সরিয়ে দিলে। আরামে নেকির চোখ বুজে এলো। নিঃশব্দে অশোকের আঙুলের মৃদু স্পর্শটুকু সমস্ত মন দিয়ে উপভোগ করে চোখ মেলে অশোকের মুখের দিকে চেয়ে লজ্জিত সুখের হাসি হেসে বললে, ঘুম পাচ্ছে, ঘুমোই? বেশ, ঘুমো লীলা, ঘুমো। নেকির হাতখানি তার হাতের মুঠোতেই ধরা রইল। নেকির মুখের ওপর থেকে দৃষ্টি সরিয়ে নীল আকাশের বুকে সঞ্চরণশীল শ্বেত চন্দনের ফোঁটার মতো গতিশীল বুনো হাঁসগুলোর দিকে চেয়ে রইল অশোক। শ্রাবণের আকাশ, কিন্তু মেঘ নেই। ওপারের অস্পষ্ট তটরেখা অস্পষ্ট হয়েই রইল। অশোক মনে মনে বলল, তাই থাক, যে তীর ঘেঁষে চলেছি এখন,
সেই তীর স্পষ্টতর হোক, উজ্জ্বলতর হোক, আর ওপারের তটরেখা আরও অস্পষ্ট হয়েই মিলিয়ে যাক। শেষ হল আজকের গল্প, শ্রী মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নেকি। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছুদিনের মধ্যেই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্পের পাঠ এবং উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরও বাড়বে। আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হচ্ছে। নমস্কার।